প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে টেন্স চিনতে হয় এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে প্রত্যেকটি টেন্স তার যে অনেক রুলস বা ফরমেশন আছে সেগুলো আমরা মনে রাখতে পারি না। তো কিছু টেকনিক বা শর্টকাট আমরা ইউজ করে আমরা কী করে প্রত্যেকটি ফরমেশন সহজেই আমরা মনে রাখতে পারবো এবং টেন্সে আমাদের যে ভয় বা দুর্বলতা আছে সেটা কাটিয়ে যেতে পারবো। তো প্রথমে শুরু করা যায়, প্রথম যে 1 নম্বর দাগে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে যে কোনো টেন্সের সিম্পল বা ইনডিফিনিট রূপ বা গঠন। যে কোনো টেন্স বলতে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তাদের যে সিম্পল বা ইনডিফিনিট যে রূপটা হয় সেটি কিন্তু এই 4টি রূপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে সিম্পলে কিন্তু আমরা কখনোই বাক্য আমাদের ভুল হবে না। তো প্রথম যেটা লেখা আছে কর্তার সম্পর্ক বা কর্তার নিজের পরিচয়, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে, যে বাংলা বাক্যের মাধ্যমে আমরা কর্তা কে বা কর্তা কি সেটা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান পাই বা পরিচয় পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফরমেশনটি ব্যবহার করব। ফরমেশনটা হলো এস প্লাস অর্থাৎ সাবজেক্ট প্লাস বিভার। এই বিভাগটা যে কোনো টেন্স অনুসারে বুঝতে পারে, অ্যামিজার বা ওয়াজার বা শ্যাল বি বা উইল বি যেটা হতে পারে, বা পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বিন যে বি সেখানেও কিন্তু এটা হতে পারে। তো এস প্লাস বিভার প্লাস অবজেক্ট। অবজেক্ট বলতে এখানে যদি কোনো অবজেক্ট থাকে তার সঙ্গে কি বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবজেক্টটা সেটা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কর্তার অবস্থান বা কর্তার নিজে কোথাও থাকে, অর্থাৎ আমি একটি জায়গায় আছি। আমি বলতে কিন্তু কর্তা বলতে কিন্তু এখানে একটি বড় প্রসঙ্গ বলতে হয় যেটি, সেটা কিন্তু যে কর্তা কিন্তু শুধুমাত্র ব্যক্তিকে বোঝায় না। কর্তা বলতে কিন্তু একটি পশু হতে পারে, পাখি হতে পারে, গাছপালা, যে কেউ একজন হতে পারে। অর্থাৎ সাবজেক্টের ঘরে যে একটা নাউন বা প্রোনাউন থাকলে সে কিন্তু আমাদের কর্তা হবে। সে যে কোনো নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। আমরা নাউনের ক্লাসে আমরা ডিটেলসে জানবো কারা কারা নাউন হয় এবং কী কী ক্ষেত্রে তারা সাবজেক্টের মতো কাজ করে। তো যাই হোক, কর্তা কোথাও নিজে থাকলে, অর্থাৎ আমি একটি জায়গায় আছি, আমি বাড়ি আছি, আমি স্কুলে আছি, আমি গাছে আছি, সে বাড়িতে আছে বা সে নদীতে আছে। তো একটা জায়গায় স্থির থাকলে, অর্থাৎ চুপচাপ বসে থাকলে, স্থিরভাবে কোথাও যদি কিছু বর্ণনা করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফরমেশনটা দেখব। এস প্লাস মানে সাবজেক্ট মানে কর্তা প্লাস বিভার, একটা বিভার বসাতে হবে। এখানে কিন্তু বিভাগগুলো সবই কিন্তু এখানে মেইন ভার্ব। ওকে, বিভার প্লাস প্রিপোজিশন। এই প্রিপোজিশন হচ্ছে অবস্থানের ক্ষেত্রে একটা জায়গা বোঝাবে। তো জায়গার আগে একটা প্রিপোজিশন বসাতে হবে যেটা বিভক্তির মতন কাজ করবে। অর্থাৎ ঘরের মধ্যে, গাছের উপর, উপর একটা বিভক্তি, বা নদীতে, নদীর উপরে বা নদীর তলায়, যে কোনো কিছুতে একটা প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশন বসাতে হবে প্লাস অবজেক্ট যে জায়গাটায় সে আছে। 3 নম্বর হচ্ছে কর্তার অধিকার বা কর্তার নিজে কিছু কাছে থাকবে। অর্থাৎ কর্তার কাছে যদি কিছু, ধরো আমার কাছে একটি মোবাইল আছে, আমার কাছে একটু গাড়ি আছে, তো আমি একটি গাড়ি অধিকার করে আছে, আমি একটি গাড়ি অধিকার করে আছে। ওকে, তো এখানে কিন্তু আমরা সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এটা আমি হ্যাজ লিখেছি, তো এখানে কিন্তু আমরা সাবজেক্টের পরে হ্যাভ অর্থাৎ মূল ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাডের যেহেতু মূল ভার্ব হ্যাভ, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হ্যাভ এনেছি, হ্যাভ প্লাস অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে যাকে সে অধিকার করে আছে। ওকে, তো 4 নম্বর যেটা আছে সেটা কিন্তু আছে কর্তার কাজ বা কর্তা নিজে কিছু কাজ করলে। অর্থাৎ কর্তা যদি নিজে কিছু কাজ করে, নিজে কোনো কাজ, আমি গান করি, তুমি বই পড়ো, সে ছবি আঁকে, এমন কোনো কাজ, ডু ভার্ব যেটাকে বলে, করা অর্থে যে কাজ বলে, সেটি থাকলে কিন্তু তার জন্য হচ্ছে এস প্লাস ডু। অর্থাৎ ডুটা কেন আনলাম, প্রচুর ভার্ব আছে, কাজ করা ভার্ব প্রচুর আছে, তো অত ভার্ব তো এখানে লেখা যায় না, তা ওদের যে মূল ভার্ব ডু, সেই ডুকে কিন্তু আমি এখানে আনলাম, বা V1 অর্থাৎ মূলটাকে রাখলাম, টেন্স অনুসারে আমরা পরিবর্তন করব, প্লাস অবজেক্ট। তো এই হচ্ছে 4টি স্ট্রাকচার, এই 4টি ফরমেশন বা এইভাবে কিন্তু আমাদের কিন্তু মনে রাখলে আমরা যে কোনো টেন্স করতে পারবো। তো চলো এবার দেখা যাক যে কোনো কন্টিনিউয়াস বা যে কোনো পারফেক্ট বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা কি হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো টেন্সের কন্টিনিউয়াসের রূপ বা গঠন, তার যে ফরমেশন বা রুলস, সেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। সেটা দেখতে পাচ্ছি যে লেখা আছে সাবজেক্ট অর্থাৎ কর্তা প্লাস বিভার। এই বিভাগটা কিন্তু যে কোনো বিভাগ, অর্থাৎ অ্যামিজার ওয়াজার হতে পারে, বা শ্যালের পরে যে বি হয় সেই বিটাও হতে পারে, প্লাস V1
প্লাস আইএনজি। V1 প্লাস আইএনজি মানে হচ্ছে, ভিটাকে কিন্তু আমি লিখেছি, V1 মানে কিন্তু সবসময় ডু ভার্ব হবে এমন কোনো নিয়ম নেই, সেটা কিন্তু বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব এর যে কোনো একটি মূল ভার্বের সাথে আইএনজি বাক্যের গঠন অনুযায়ী, অর্থাৎ বাক্যের যেমন গঠন থাকবে সেই গঠন অনুসারে কিন্তু আমরা এই V1 এর জায়গায় বি, হ্যাভ বা ডু আমরা আনবো এবং তার সাথে আইএনজি যুক্ত করব এবং অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসাবো। এই হচ্ছে কিন্তু আমাদের যে কোনো কন্টিনিউয়াস টেন্সের গঠন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে কোনো টেন্সের পারফেক্টের যে গঠন হয়, অর্থাৎ কাজ হয়ে গেছে বোঝাতে যে গঠনটা আমরা পড়ি, সেই গঠনের যে স্ট্রাকচার সেটা কি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, অর্থাৎ মূল ভার্ব নিয়েছি আমি এখানে হ্যাভ, টেন্স অনুযায়ী এটা কিন্তু হ্যাভ, হ্যাজ বা হ্যাড হবে, প্লাস V3। এখানে V3 বলতে কিন্তু বি ভার্বের V3 ফর্ম, অর্থাৎ বি ভার্বের V3 ফর্ম কি শিখেছি, বিং। হ্যাভ ভার্বের যে V3 ফর্ম সেটা কি, হ্যাড। এবং ডু ভার্বের যে কোনো ডু ভার্বের হচ্ছে ডান, বা যে তার যে মূল V3 ফর্ম হবে সেই ডু ভার্বটার V3 ফর্ম আমাদের এখানে বসাতে হবে, প্লাস অবজেক্ট, যদি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্ট, না হলে কোনো দরকার নেই। তো এই হচ্ছে আমাদের যে কোনো পারফেক্ট টেন্সের, যে কোনো টেন্সের ক্ষেত্রে যে পারফেক্টের যে গঠন সেটা কিন্তু এই গঠন স্ট্রাকচারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার দেখবো আমরা যে কোনো টেন্সের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস বলে 4 নম্বর যে রূপটা যে কোনো টেন্সে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার, যে গঠন প্রণালী সেটা কিভাবে গঠিত হয় সেই স্ট্রাকচারটা আমরা দেখে নিই। যে কোনো পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিং প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, এবং তারপর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে। অর্থাৎ এখানে যে হ্যাভ ভার্বটি কিন্তু সেটা কিন্তু মূল ভার্ব, আমি মূল ভার্ব রূপে নিয়ে কাজ করছি, টেন্স অনুসারে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা পরে দেখে নেব। এইখানে বিং বা ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু স্টেবল থাকে, পরে এটা কোনো পরিবর্তনযোগ্য না, তাই এই গঠনটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যাতে করে আমরা যে কোনো পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবার পারফেক্ট কন্টিনিউয়াসের যে বিষয় সেটা কিন্তু অবশ্যই সেখানে ডু, অর্থাৎ কাজ করা এমন থাকলে, কাজ করা এমন কোনো ডু ভার্ব থাকলে তবে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসটি হয়, অর্থাৎ সেখানে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি হবে, অন্যথায় সেটি শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে আমাদের শেষ করতে হবে। এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি স্ট্রাকচার আছে, ফরমেশনের স্ট্রাকচার বা গঠন দেখতে পাচ্ছি। আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে প্রত্যেকটা টেন্সের ফর রুলস খুব সহজে মনে রাখার চেষ্টা করব। দেখো আমি প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অর্থাৎ প্রেজেন্টের সাথে সিম্পল, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের সাথে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের সাথে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে একটি খুব মজার বিষয় হলো যে যদি আমরা প্রেজেন্ট টেন্সের গঠনটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু সেই গঠনের ভার্বগুলো শুধু যদি পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই বাকি যে পাস্ট এবং ফিউচার টেন্সের টোটাল ফরমেশন আমরা মনে রাখতে পারবো। আমি ছকের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আমি সেই ফরমেশনগুলো টোটালটা, সেই 12টা টেন্সের যে ফরমেশন সেটা কীভাবে প্রেজেন্টের শুধু ফরমেশন দিয়ে মনে রাখবো। চলো শুরু করা যাক। এখানে প্রথমে সিম্পল প্রেজেন্টে কর্তার সম্পর্কে আমরা জানি সাবজেক্টের পরে হয় এম, ইজ বা আর, এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটি ওয়ান লাগে। তাহলে পাস্ট হলে সেই কর্তার সম্পর্ক যেটা আছে, এক নম্বরে কর্তার যেটা সম্পর্ক হবে, সেক্ষেত্রে কি হবে,
তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট তো এক থাকছে, অবজেক্ট তো এক থাকবে, শুধুমাত্র অ্যাম, ইজ বা আর এর যে পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়্যার সেটা পরিবর্তন করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো সেটা যদি আমি দেখি ফিউচারে, যদি আমি দেখি ফিউচারে আমি যদি এখানে সম্পর্ক কর্তার সম্পর্ক যদি দেখি তাহলে সেটা কি হবে? ফিউচারে সেই অ্যাম, ইজ আর ওয়াজ আর তো কার পরে বসবে? অবশ্যই শ্যাল বা উইলের পরে বসতে হয় ফিউচার টেন্স হলে। তো ফিউচার টেন্সের পরে সবসময় মূল ভার্ব বসে, তাহলে মূল ভার্ব যদি বসে তাহলে কিন্তু শ্যাল বা উইলের পরে অ্যাম, ইজ আর বা ওয়াজ এর মূল ভার্ব যদি বি বসিয়ে দিই কর্তার সম্পর্কে, তাহলে কিন্তু আমার ফরমেশনটা কিন্তু হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত প্রেজেন্ট সিম্পল এবার সিম্পল প্রেজেন্টে দুই জায়গায় যেটা ছিল কর্তার অবস্থান, কর্তার অবস্থানের ফরমেশনে কি ছিল? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ বা আর প্লাস প্রিপোজিশন, একটা প্রিপোজিশন প্লাস বাকি যে অংশ ছিল কর্তার অবস্থানে, সেই গঠনটা যদি আমি পাস্ট টেন্সে নিয়ে আসি, শুধু কি করব? সব এক থাকবে, শুধুমাত্র অ্যাম, ইজ এর জায়গায় আমি ওয়াজ আর বসাবো, বাদ বাকি কিন্তু আমার এখানে সব এক থাকবে। অর্থাৎ শুধু যেখানে যেখানে অ্যাম, ইজ আর দেখতে পাচ্ছি সেখানে যদি আমি ওয়াজ আর বসিয়ে দিই তাহলে সেটাই কিন্তু আমাদের পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্টে কিন্তু আলাদা করে কিছু পড়ার দরকার পড়বে না। তৃতীয় জায়গায় যে ছিল সেটা হচ্ছে কর্তার অধিকার। কর্তার অধিকার বোঝাতে আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে, হ্যাভ বা হ্যাজ। এখন সেই হ্যাভ আর হ্যাজ যদি পাস্ট টেন্সে কর্তার অধিকারে আসে তাহলে কি হবে? ডাইরেক্ট সাবজেক্টের পর হ্যাড বসে যাবে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম যেটা হ্যাড সেটা বসালে কিন্তু আমাদের বাক্য গঠন করা যাবে। ওকে, চতুর্থ জায়গায় যেটা ছিল কর্তার কাজ। কর্তার কাজে আমরা প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করি? ডু বা ডাজ বা ভি1 বা ভি1 বা ভি5। তো এইটাই যদি আমি পাস্টে কর্তার আমি যদি কাজ এখানে করি, কর্তার কাজে কি হবে? ডু বা ডাজের পাস্ট ফর্ম কি হয়? ডু বা ডাজের পাস্ট ফর্ম হচ্ছে ডিড বা ভি2, ভার্বের যে সেকেন্ড ফর্ম সেটা যদি আমি বসাই তাহলে কিন্তু আমার এখানে খুব ইজিলি কিন্তু আমরা ফর্মেশনটা মনে রাখতে পারি। এবার সেটাই যদি সেই জিনিসটাই যদি আমরা এই যে অবস্থান করলাম, অধিকার করলাম আর কাজ করলাম, এটাই যদি আমরা ফিউচারে নিয়ে যাই, দেখো শ্যাল উইল আমাকে প্রথমে সাবজেক্টের পর বসাতে হচ্ছে, এই অ্যাম, ইজ আর সেটা কিন্তু প্রথমে শ্যাল উইলের পর যখন বসছে তখন কিন্তু বিতে হচ্ছে, বাদ বাকি প্রিপোজিশন থেকে সম্পূর্ণটাই এক, সাবজেক্টও এক। এই অধিকার যখন যেখানে হ্যাভ আজ হচ্ছে প্রেজেন্টে সেটা হয়ে যাচ্ছে পাস্টে হ্যাভ, এবং সেটাই যখন ফিউচারে আসছে মূল ফর্ম হ্যাভ, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এর যে মূল ফর্ম হ্যাভ সেটাই কিন্তু কর্তার অধিকারে কিন্তু এখানে বসাতে হচ্ছে। ঠিক আছে, শ্যাল উইল প্লাস হ্যাভ মানে হচ্ছে কর্তার অধিকার। তারপরে আমার যদি অবজেক্ট থাকে তাহলে আমি অবজেক্ট বসাবো, না থাকলে বসানোর কোনো প্রয়োজন নেই। আর যে কাজ বললাম প্রেজেন্টে ডু বা ডাজ, সেটা পাস্টে গেলে ডিড হচ্ছে, সেটাই ডু বা ডাজ এর মূল ফর্ম কিন্তু ডু বা ভি1, অর্থাৎ শ্যাল উইলের পরে যে মূল ভাব বসাতে হয় সেটা কিন্তু যদি বসাই তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু সিম্পলি যে চারটে করে আমরা গঠন দেখতে পাচ্ছি সেই ফরমেশনটা কিন্তু প্রেজেন্টটাকে দিয়ে, প্রেজেন্টের ফরমেশন দিয়ে আমরা পাস্ট এবং ফিউচার কিন্তু এইভাবে মনে রাখবো। অর্থাৎ অ্যাম, ইজ আর এর পাস্ট ফর্ম হবে ওয়াজ আর, সেটাই হয়ে যাবে ফিউচারে গিয়ে বি। হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাভ, সেটাই কিন্তু আমাদের ফিউচারে গিয়ে হবে মূল ফর্ম হ্যাভ। এবং ডু বা ডাজ এর যে পাস্ট ফর্ম প্রেজেন্টে সেটার পাস্ট ফর্ম কিন্তু ডিড, এবং তার ফিউচার টেন্সে যখন আমি ব্যবহার করব মোডাল ব্যবহার করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডু বা ডাজ এর মূল ফর্ম ডু বা ভি1 যে রূপটা সেটা কিন্তু আমরা এখানে বসাবো। এবার চলে যাই কন্টিনিউয়াসে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরমেশনটা মুখস্থ করি বা মনে রাখার চেষ্টা করি। কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম বা ইজ বা আর, যেটা প্রয়োজন। এখানে অবলিক চিহ্ন মানে আমার যেটা লাগবে সেটা, সাবজেক্ট যেমন সাবজেক্ট হবে তেমন আমার অ্যাম, ইজ আর বসাতে হবে। তো প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি। তো এই যে অ্যাম, ইজ আর বা ভার্বের সাথে আইএনজি দিলাম, এখানে প্রথম ভাব কোনটা? সাবজেক্টের পর প্রথম ভাব কোনটা? সাবজেক্টের পর প্রথম ভাব হলো অ্যাম বা ইজ বা আর এর মধ্যে যে কোনো একটি। সবসময় মনে রাখবে টেন্স পরিবর্তন, এই যে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, এটা মূলত সাবজেক্টের পর যে প্রথম ভাবটা হয় তার উপরে এটা বর্তায়। অর্থাৎ সাবজেক্টের পর প্রথম যে ভাবটা হবে সেই ভাবটা যদি আমি চেঞ্জ করতে পারি সেটাই কিন্তু পাস্ট হবে, আবার সেটাই কিন্তু আমাদের ফিউচার হবে। তো দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পর যে অ্যাম, ইজ আর ছিল
ওটাই কিন্তু অ্যামিজারের যেহেতু পাস্ট ফর্ম ওয়াজ বাদ দিয়ে কিন্তু সব, অর্থাৎ এই অ্যামিজারটা কিন্তু পরিবর্তিত হয়ে এখানে ওয়াজ বা ওয়্যার করেছি সাবজেক্টের পর, এরাই কিন্তু প্রথম বসে বলে। আর ভার্বের সাথে যে আইনি ছিল সেটা কিন্তু প্রথম থেকেই ছিল। তাই আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস কিন্তু সহজে মনে রাখতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন থেকে। এবার আমি যদি বলি এইটাই যদি আমি ফিউচার যদি চলে যায়, ফিউচার কন্টিনিউয়াস কিভাবে মনে রাখবো? ফিউচার কন্টিনিউয়াসের বাংলাটা একটু বলে দিই। ফিউচার কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে হতে থাকবে বা করতে থাকবে, এমন বাংলা থাকবে সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস হয়। করতে থাকবে, যেতে থাকবে, খেতে থাকবে, এমন বাংলা থাকবে, অর্থাৎ গতিশীল, মানে ভবিষ্যৎ থেকে কোনোটা গতিশীল বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস করব। তো এবার দেখি যে সাবজেক্টে বলতে প্রথম যে ভাবটা বলে সেটা কিন্তু শ্যাল বা উইল হয় না, শ্যাল বা উইল হয়। শ্যাল উইল পরে তাহলে প্রথম ভাবটা কি বসছে? ওয়াজ বা ওয়ার বা অ্যামিজারের মধ্যে এই ভাবটা এখানে আসবে। সে কি হবে? সে ওদের যে মূল ভাব সে কিন্তু বি হলো, ঠিক আছে। কিন্তু ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু এখানেও একই, এখানেও একই, এখানেও একই। অর্থাৎ প্রথম ভাবটা যেটা আমাদের পরিবর্তিত করার প্রয়োজন সেটা যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কিন্তু মনে রাখতে পারবো। এবার দেখি প্রেজেন্ট পারফেক্ট থেকে আমরা কিভাবে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট মনে রাখবো। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ প্লাস ভিথি। এই তাহলে সাবজেক্টের পর প্রথম ভাবটা কে বসেছে? হয় হ্যাভ বসেছে বা হ্যাজ বসেছে। তো এটা যদি পাস্টে হয় তাহলে সাবজেক্টের পর প্রথম ভাবটা কি হবে? প্রথম ভাবটা তো হ্যাভ বা হ্যাজ, তাহলে এদের পাস্ট ফর্মটা কিন্তু হ্যাভ, তাই আমি হ্যাভ লিখেছি। বাকি যে ভি3 ছিল সেই ভি3 কিন্তু ভি3 আছে, কোনো পরিবর্তিত হয়নি। তাহলে বুঝতে পারলে কিভাবে প্রথম ভাব থেকে শুধু আমরা যদি তার গঠন চেঞ্জ করতে পারি আমরা কিভাবে প্রেজেন্টে বা পাস্টে বা ফিউচারে আনতে পারি। এবার দেখো এটা যদি আমি ফিউচারে লিখতাম তাহলে কি হতো? সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসেছে, তো শ্যাল উইল পরে এখানে ভাব পারফেক্টলি কটা ভাব থাকে? দুটো ভাব থাকে, হয় হ্যাভ এবং একটা ভিথি, একটা হ্যাভ এবং একটা ভিথি। তো সেটাই যদি আমার বসাতে হয়, এই যে হ্যাভ, হ্যাজ বা হ্যাভ, একে যদি আমার শ্যাল উইলের পরে বসাতে হয়, এই গঠনটাকে যদি আমি পুরো কাট করে নিয়ে আমি যদি শ্যাল উইলের পরে বসাতে চাই তাহলে আমি কি করব? শ্যাল উইলের পরে কিন্তু মূল ভাব কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাডের মূল ভাব হ্যাভই বসাতে হবে। আমি এখানে হ্যাজ বসাতে পারবো না বা হ্যাড বসাতে পারবো না, যদি বসানো হয় তাহলে ভুল হবে, বাকি যদি প্রথম দিকেই থাকে তাহলে সেটা কিন্তু ভুল, ঠিক আছে। শ্যাল উইলের পরে সবসময় হ্যাভই বসবে, বাকি কিন্তু ভিথি যেটা ছিল সেটা কিন্তু ঠিকই আছে, কোনো পরিবর্তিত হয়নি। তো এই গঠনটা যদি মনে করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমি চলে যাই, প্রেজেন্ট পারফেক্ট গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিং, বি ডবল ই এন, বিং প্লাস ভার্বের সাথে আইএনজি, এর সাথে সিন্স বা ফর যুক্ত হবে। সিন্স মানে থেকে থাকলে, বাংলায় থেকে থাকলে সিন্স, এবং ধরে কথা যদি থাকে ফর, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় থেকে যদি কোনো কিছু কাজ চলে আসছে, এখনো চলছে, এমন বোঝালে সেটা ক্ষেত্রে আমরা সিন্স বসাই। আর নির্দিষ্ট না হলে অনির্দিষ্ট, অর্থাৎ কিছু দিন ধরে বা কিছু বছর ধরে, কিছু সময় ধরে এমন কিছু থাকলে সেক্ষেত্রে আমরা ফর বসাই। তো এই গঠনটা যদি আমাদের বাক্যের পাস্ট টেন্সে করতে হয়, দেখো হ্যাভ বা হ্যাজ এটা কিন্তু প্রথম ভাব, সাবজেক্টের পর প্রথম ভাব। তো এই প্রথম ভাবটা যদি পাস্ট ফর্ম বসে দিই বাদ দিয়ে কিন্তু সব দেখো এক, তাই না? তাহলে হ্যাভ বা হ্যাজের প্রথম যে রূপ, পাস্ট রূপ, সেটা কিন্তু আমরা এখানে বসালাম হ্যাভ, এবং বাদ বাকি যদি আমি এক রেখে দিই বাদ বাকি কিন্তু আমরা মুখস্থ করতে হচ্ছে না। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা যদি আমি মনে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি আমরা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আমরা করতে পারবো। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন থেকে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে মনে রাখলাম। এখানেও কিন্তু ফর বা সিন্স বসবে। আর চতুর্থ হচ্ছে যে ফিউচার, এবং এরপরে যে ফিউচার যে পারফেক্ট কন্টিনিউয়াস সাথে যদি আমি দেখি তাহলে কি হবে? সাবজেক্টের পরে শ্যাল বা উইল, শ্যাল বা উইল, কারণ ফিউচার মানেই সাবজেক্টের পরে শ্যাল উইল বসাতে হয়। তারপরে কি বসবে? এই যে হ্যাভ, হ্যাজ বা হ্যাভ, যত জায়গায় আমার হ্যাভ হ্যাজ এর সাবজেক্টের পরে ছিল সেটা কিন্তু ফিউচারে গিয়ে হ্যাভ হচ্ছে, এটা কিন্তু আমরা মনে রাখতে হবে। সেটা কিন্তু হ্যাভ হচ্ছে, বাদ বাকি যে বিং প্লাস ভার্বের সাথে আইএনজি বা ফর বা সিন্স, ফর বা সিন্স যা যা বসা সেটা কিন্তু পর পর বসছে। তাহলে আমরা কিন্তু এই টোটাল যে 12টা টেন্সের যে ফরমেশন সেটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি। তার প্রধান সত্য কি? এক, আমরা সাবজেক্টের পর প্রথম যে ভাবটা হয়, প্রেজেন্ট টেন্সে আমরা টোটাল ফরমেশনটা একবার মুখস্থ করব, করে সাবজেক্টের পর প্রথম যে ভাবটা হচ্ছে তার পাস্ট ফর্মটা কিন্তু আমাদের
পাস্ট টেন্সে ফরমেশনে রাখবে এবং সেই একই ফরমেশন যদি আমরা ফিউচারে ব্যবহার করি সেক্ষেত্রে তার যে মূল ফর্ম অর্থাৎ অ্যামিজার বা ওয়াজ এর মূল ফর্ম বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মূল ফর্ম যে হ্যাভ, ডু, ডিড, ডাজ এর মূল ফর্ম ডু বা ভি1, যে কোনো ডু ভার্বের ভি1 রূপটা সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজে 12টা টেন্সের যে ফরমেশন আমাদের মুখস্থ করা লাগে না, আমরা কিন্তু একটি ছোট্ট একটা কনসেপ্টের মাধ্যমে শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা টোটাল টেন্স আমরা কিন্তু মনে রাখতে পারবো। তো এটা হচ্ছে আমার টেন্সের যে ফরমেশনের যে স্ট্রাকচার। এখান থেকে মনে হয় তোমরা সহজেই প্রত্যেকটা ফরমেশন তোমরা মনে রাখতে পারবে, বাড়িতে প্র্যাকটিস করলে খুব দ্রুত জিনিসটা তোমাদের কিন্তু আয়ত্তে চলে আসবে। এরপর আমি এক্সাম্পলের মাধ্যমে উদাহরণের মাধ্যমে আমি টেন্সটা কিন্তু তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি যে কি করে ফরমেশনগুলো চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়।